আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিদওয়ানুর রহমান। ইলমে দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে গ্রন্থাগার প্রশাসন ও ব্যবস্থাপনায় যে পোস্ট কর্বের যে প্রয়োগ এটা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক এটা। ওকে। পোস্ট কর্ব আর পোস্ট কর্ব আমরা জানি এটা একটা অ্যাক্রোনিম। আর পোস্ট কর্বটা আসলে এটা মূলত ম্যানেজমেন্টের ক্ষেত্রে বেশি বিখ্যাত। এটা হচ্ছে বেসিক এলিমেন্টস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এটা মোট কথা হচ্ছে ব্যবস্থাপনা, যেটা বাংলায় ম্যানেজমেন্ট বাংলা, এবং গণ প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ উপাদান, মৌলিক উপাদান। এটা মূলত উদ্ভাবন করেছেন দুজন ব্যক্তি, দুজন স্কলার, একজন আমেরিকান স্কলার লুথার গিউলিক অ্যান্ড আর উনি হচ্ছেন ব্রিটিশ স্কলার লিন্ডেল আহ, লিন্ডেল ইউরউইক। উচ্চারণটা হচ্ছে ইউরউইক, লিন্ডেল ইউরউইক। তো ওনারা 1937 সালে রিসার্চ করেছিলেন একত্রে। ওনাদের রিসার্চ পেপারেই কিন্তু ওনারা এই পোস্ট কর্ব যে থটটাকে ওনারা এস্টাবলিশ করেছেন, প্লাস উদ্ভাবনও করেছেন, এবং ওনাদের উদ্ভাবনের মাধ্যমে এটা এস্টাবলিশ করেছেন। আর ওনাদের পেপারটা ছিল সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন। এটা ওনাদের পেপারটা দেখা যাচ্ছে, যেটা পরবর্তীতে এখন বই আকারে আমরা পাই, বিভিন্ন ওয়েবসাইটে আমরা পিডিএফ আকারে বিভিন্ন আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়তে পারি, আবার কিনতেও পাওয়া যায়। কেউ যদি এটা কিনতে চান অনলাইন থেকে সেটাও কিনতেও পারবেন, আবার যদি ফ্রি ডাউনলোড করে পড়তে চান এটা পড়তে পারবেন। তো এই পোস্ট কর্ব যেহেতু এটা অ্যাক্রোনিম, এখানে আপনারা খেয়াল করবেন, এখানে 1 2 3 4 5 6 7 8 আটটা বর্ণ আছে। বাট এখানে যখন এটা ইলাবোরেট করা হচ্ছে, এক্সপ্লেন করা হচ্ছে, এখানে কিন্তু 1 2 3 4 5 6 7, এখানে কিন্তু 7টা দেখা যাচ্ছে। তার মানে কি, সিও এটাকে কিন্তু ডাবল ধরা হয়েছে, তাই না? এখন যদি আমরা এটাকে একটু ভেঙে যদি একটু ব্যাখ্যা করতে যাই, পিতে কি আসে প্ল্যানিং, তারপর ওতে অর্গানাইজিং, এসতে স্টাফিং, টিতে ডিরেক্টিং, সিও কো বা কোঅর্ডিনেটিং, তারপর রিপোর্টিং, বাজেটিং। এটি হচ্ছে আপনার পোস্ট কর্বের যে আপনার অ্যাক্রোনিমের যে আপনারা যে যে অর্থ দাঁড়ায় সেটাই বললাম। তো একটু আমরা এখন সামনে আগাই। প্রথমে যে পোস্ট কর্বের আসছে প্ল্যানিং। এখানে যদি আমরা প্ল্যানিংটা একটু দেখি, প্ল্যানিং জিনিসটাকে, প্ল্যানিংটা হচ্ছে পরিকল্পনা, তাই না? এখন কি কি পরিকল্পনা, যখন কোন ম্যানেজমেন্ট হবে, আমি যদিও এটা আজকে লাইব্রেরির পার্সপেক্টিভ থেকে এটা বলবো, পরিকল্পনা হচ্ছে আমাকে ভবিষ্যতে আমাকে কি কি কাজ করতে হবে সেটা সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করা, এবং অনেক সময় গুরুত্বপূর্ণ ডিসিশনও নেওয়া নিয়ে যে আমাকে এই এই ডিসিশন গুলো বাস্তবায়ন করতে হবে। এটাই কিন্তু মূলত আসলে প্ল্যানিং। আবার এই প্ল্যানিং করতে গেলে বা পরিকল্পনা করতে গেলে অনেক সময় আমাকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমাকে কি কি সমস্যার সম্মুখীন হতে 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 পারে। তো এটাও কিন্তু আমাকে কিন্তু প্রিডিক্ট করে নিতে হবে, একটু ইমাজিন করে নিতে হবে আমি এই এই সমস্যার সম্মুখীন হতে পারি। সো এটার প্রবাবল যে সলিউশন, এটা সমাধান কি হতে পারে, এই সমাধানও কিন্তু একটা ইমাজিনারি বা একটা কাল্পনিক সমাধানও কিন্তু আপনাকে চিন্তা করে রাখতে হবে এই প্ল্যানিং এর মধ্যে। ফর এক্সাম্পল, যদি যেহেতু এটা লাইব্রেরি পার্সপেক্টিভ থেকে আমরা এটা ব্যাখ্যা করছি, ধরেন আমাদের গ্রামে ধরেন কথার কথা যদি অজপাড়া গা হয়, অত অত শিক্ষিত এলাকা না, আপনি চিন্তা করলেন যে ওখানকার যেহেতু মানুষ শিক্ষিত না অত, আমি তাদের জন্য একটা লাইব্রেরি তৈরি করব, বা আমি একটা লাইব্রেরি তৈরি করবো, একটা বিল্ডিং তৈরি করে দেবো, একটা বিভিন্ন রকমের বই পুস্তক দিয়ে আমি একটা লাইব্রেরি তৈরি করব। বাট সেক্ষেত্রে আপনাকে চিন্তা রাখতে হবে ওই এলাকার মানুষের যে এডুকেশনাল যে সামাজিক অবস্থান, তাদের শিক্ষা, তাদের ধর্ম, তাদের বিশ্বাস, তাদের চিন্তাধারা, এটা মাথায় রাখতে হবে। তাদের কৃষ্টি কালচারটাও মাথায় রাখতে হবে। কারণ আপনি যদি কোনো অজপাড়াগে একটা লাইব্রেরি তৈরি করে যদি মেডিকেল সায়েন্সের বই দিয়ে ভরে রাখেন, লাভ নেই। আপনার উদ্দেশ্য কিন্তু ফুলফিল হবে না, আপনার উদ্দেশ্য পুরোপুরি ব্যর্থ হবে। সেরকম আপনি যদি শুধু মেডিকেল সায়েন্স না, আপনি যদি লয়ের বই এনে ভরে রাখেন, দর্শনের বই এনে ভরে রাখেন, মানুষ কিন্তু ওখানকার পাবলিক কিন্তু এত খাবে না। আপনার যে লাইব্রেরি তৈরি করার যে উদ্দেশ্য সেটা কিন্তু ব্যর্থ হবে। আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ, ওখানকার মানুষ যেহেতু অত শিক্ষিত নাও, আর অশিক্ষিত মানুষ যারা হয় তারা কিন্তু কিছুটা, তাদের চিন্তা ভাবনা একটু অন্যরকম হয়। আপনি যদি ধর্মীয় বই আনেন, যদি কোরআন হাদিসের বইগুলো আনেন, ওটা কিন্তু ওনারা অ্যাপ্রিসিয়েট করবে। আবার দেখা যায় আপনি যদি সাহিত্যের বই, অনেক সময় কবিতা আনতে পারেন, বা উপন্যাস আনতে পারেন, গল্পের বই আনতে পারেন, ছোট ছোট গল্পের বই, ওখানকার বাচ্চারা কিন্তু গল্পের বই পড়তে পছন্দ করবে, তারা দে লাইক ইট, তারা পছন্দ করবে, এটা আপনার প্ল্যানিং এর মধ্যে থাকতে পারে।
আবার যদি চিন্তা করেন যে আশেপাশে অনেক স্কুল কলেজ আছে, গ্রামেও কিন্তু স্কুল কলেজ থাকে, অত উন্নত না হলেও থাকে, কিন্তু আপনি চিন্তা করতে অনেকের আছে পাঠ্য বই কেনার পয়সা নাই। আপনি চিন্তা করেন যে আমি ওখানে পাঠ্য বই রাখবো, গণিত, অঙ্ক, বাংলা সবকিছু পাঠ্য বই থাকবে, যাদের অত বই কেনার অত পয়সা নেই বা তারা যাতে সহজে ওখানে বিনামূল্যে পড়াশোনা করতে পারে বা তাদের জ্ঞান চর্চা করতে পারে। এটি কিন্তু আপনার প্ল্যানিং, পরিকল্পনার মধ্যেই থাকবে। তো ঠিক আছে, প্ল্যানিংটা আমি মোটামুটি ক্লিয়ার করলাম। এবার আমরা সামনে এগোই। অর্গানাইজিং, বিভিন্ন বই আছে বাংলাদেশ, আমাদের বাংলাদেশে বিভিন্ন, যেমন লাইব্রেরি সায়েন্স বিভিন্ন বইতে অর্গানাইজিং এর কিন্তু অর্থ করা হয় সংগঠন, বাট আমি আসলে এটার সাথে একমত না। এটা আমি অর্গানাইজিং বলবো না, আমি এটাকে বলবো সুসজ্জিতকরণ। সংগঠনের পক্ষে আমি না, এটা হচ্ছে সুসংগঠিতকরণ। মোট কথা হচ্ছে আপনার অর্গানাইজিংটা হচ্ছে আপনার যে কোম্পানি হোক, সেটা অর্গানাইজেশন কোনো কোম্পানি হোক বা লাইব্রেরি হোক, সেখানে হচ্ছে আপনার যে হিউম্যান এন্ড নন হিউম্যান রিসোর্সেস, এগুলোকে অর্গানাইজ করা, সুসজ্জিত করা, বিন্যস্ত করা, তাদের শ্রেণীবদ্ধ করার মাধ্যমে বিন্যস্ত করাটাই হচ্ছে অর্গানাইজিং। এখন কি, এখন আপনার হচ্ছে হিউম্যান রিসোর্সেস আর নন হিউম্যান রিসোর্সেস, মানে অর্থাৎ একটা হচ্ছে বস্তুগত সম্পদ আর একটা হচ্ছে মানব সম্পদ। এখন যদি আপনি বস্তুগত সম্পদের দিক যদি আমরা তাকে, লাইব্রেরিতে ধরেন কথার কথা যে যেমন এখানে আমরা ক্লাসিফিকেশন দেখছি, লাইব্রেরি ক্লাসিফিকেশন, এখানে আমরা দেখি 00 থেকে 099 হচ্ছে আপনার জেনারেলিটিস, যার মধ্যে লাইব্রেরি সায়েন্সের বইও পড়ে যাচ্ছে। তারপর আপনার ফিলোসফির বই 10 থেকে 199 থেকে ফিলোসফি, সাইকোলজি, তো 20 রিলিজিয়ন, মিথোলজি, 30 সোশ্যাল। এবার মোট কথা আমরা লাইব্রেরি ক্লাসিফিকেশনের মাধ্যমে কিন্তু আমরা এই বইগুলো কিন্তু সাজাচ্ছি। তার মানে কি, বইগুলোকে আমরা ক্লাসিফাই করছি, ক্লাসিফাই করে শেলভিং করছি তাদের তাদের নাম্বার অনুসারে, অ্যাকর্ডিং টু ডিডিসি সিস্টেম অনুসারে আমি তাদেরকে সাজিয়ে রাখছি, যাতে আমি অতি কম সময় যাতে পাঠক তার কাঙ্ক্ষিত বইটা যেন সহজে পেয়ে যায়। রাইট? এটা হচ্ছে নন হিউম্যান, মানে বস্তুগত সম্পদ। এবং হচ্ছে মানব সম্পদ। ধরেন আপনি একটা লাইব্রেরির প্রধান, আপনি প্রধান লাইব্রেরিয়ান, তা আপনার কিন্তু লাইব্রেরিতে অনেকগুলো সেকশন থাকে, অ্যাকুইজিশন থাকে, প্রসেসিং থাকে, প্রসেসিং সেকশন, অ্যাকুইজিশন সেকশন, তারপর সার্কুলেশন সেকশন, রেফারেন্স সেকশন। ধরেন কথার কথা উনি হচ্ছেন প্রধান লাইব্রেরিয়ান, এই যে লাল যে ব্যক্তিটা দেখতে উনি হচ্ছেন, উনি হচ্ছে প্রধান। উনি চিন্তা করলেন যে আমি এই গ্রুপটাকে বানাবো আমি অ্যাকুইজিশন সেকশনে, এই গ্রুপটা অ্যাকুইজিশন সেকশন, এটা হচ্ছে প্রসেসিং সেকশনে কাজ করবে, ওরা সার্কুলেশন সেকশনে কাজ করবে। আপনি গ্রুপ করে দিচ্ছেন, মানব সম্পত্তি গ্রুপ করে দিচ্ছেন, আবার এদের প্রধান করে দিচ্ছেন আপনার ওই অধীনস্থ, ওরা সবাই আপনার অধীনস্থ। আবার এই গ্রুপের প্রধান হচ্ছে উনি, অ্যাকুইজিশন সেকশনের প্রধান উনি, প্রসেসিং সেকশনের প্রধান উনি, আবার সার্কুলেশন সেকশনের প্রধান উনি। মোট কথা হচ্ছে আপনি যে অর্গানাইজ করছেন, এই অর্গানাইজিংটা হচ্ছে সুসজ্জিতকরণ। এটাই কিন্তু আমরা অর্গানাইজিং, লাইব্রেরি অর্গানাইজিং এর মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি। আমরা এবার সামনে আগাই। স্টাফিং, যেটা হচ্ছে কর্মী নিয়োগ। এখন কর্মী নিয়োগের ক্ষেত্রে আপনি যখন একটা লাইব্রেরি গ্রন্থাগার তৈরি করতে করবেন, বা আপনার ওখানে তো আপনাকে কর্মী লাগবে, কারণ কর্মী ছাড়া তো আপনি একটা গ্রন্থাগার পরিচালনা করতে পারবেন না। ধরার কথার কথা, কেউ হয়তো এমবিবিএস পাস করে আসছে, আপনি অবশ্যই এমবিবিএস ডাক্তারকে লাইব্রেরিতে বসাই দিবেন না, ভাই তুই আমার লাইব্রেরিটা সামলা। কারণ এমবিবিএস ডাক্তার, সে তো লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি নিয়ে আসে নাই, অথবা আইন নিয়ে এসে পড়াশোনা করেছে, অথবা কেউ হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে, কেউ দর্শন নিয়ে পড়াশোনা করেছে, তাদেরকে আপনি লাইব্রেরিতে বসাই দিতে পারেন না। আপনি বসাতে পারবেন সুদক্ষ কর্মী, আপনাকে চয়েস করে নিতে হবে সুদক্ষ কর্মী। কারণ একজন লাইব্রেরিয়ান কিন্তু জানে আপনার এলাকার পাঠকের চাহিদাটা কি, তাই না? আপনার আপনার লাইব্রেরিয়ান জানে যে পাঠকের চাহিদাটা কি, তারা কি ধরনের বই পছন্দ করে, প্লাস আপনার যে বই প্রসেসিং করা, লাইক যে আপনার বইগুলোকে ক্লাসিফাই করা, ক্যাটালগিং করা, এই জিনিসগুলো কিন্তু একজন মেডিকেল স্টুডেন্টস কিন্তু পারবে না, বা মেডিকেল পাস করে আসছে সে কিন্তু পারবে না। একমাত্র লাইব্রেরি প্রফেশনাল যারা, তারাই কিন্তু এগুলো পারবে, এইসব কাজে তারাই কিন্তু মূলত দক্ষ হয়ে থাকে। তা স্টাফিং এর ক্ষেত্রে আপনি লাইব্রেরিয়ান যারা, লাইব্রেরি এডুকেশনের ক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন ভাই কারা কারা লাইব্রেরি সেকশন বা লাইব্রেরি এডুকেশনে পড়াশোনা করেছেন, এরাই হবে আমার লাইব্রেরির কর্মী। আবার কর্মী নিয়োগের পরেও শুধু যে কর্মীদের নিয়োগ দিলাম তাই না, আপনি লাইব্রেরি সায়েন্স স্টুডেন্টদেরই কিন্তু আপনি লাইব্রেরি নিয়োগ দিবেন শুধু তা না, তাদেরকে কিন্তু কি সুদক্ষ করে গড়ে তুলতে হবে। আর সুদক্ষ করে গড়ে তুলতে হলে তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। ভাই যে তুমি অ্যাকুইজিশন সেকশনে কাজ করবা, তুমি সার্কুলেশন সেকশনে কাজ করবা, এদের কিন্তু তাদের ট্রেনিং দিয়ে, প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে তাদেরকে সুদক্ষ করে গড়ে তুলতে হবে। এবং শুধু তাই না, তাদেরকে উৎসাহ দিতে হবে, এবং তারা যে কাজের যে দক্ষতা, কাজের দক্ষতা অনুযায়ী তাদের প্রমোটিং বা প্রমোশনেরও ব্যবস্থা করতে হবে। ভাই তুই ভালো করছিস, তোর পারফরমেন্স ভালো, যা তোর আগামী বছর থেকে তোর র্যাঙ্কও বাড়াই দিলাম, তুই এখন তোর ধরেন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট থেকে তোকে আমি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি বানাই দাম, কথার কথা জাস্ট, মানে আপনাকে প্রমোট করলে, তাদেরকে উৎসাহিত করলেন। আবার কম তাদের স্যালারিও বাড়িয়ে দিতে পারেন। এভাবে তাদেরকে প্রমোট করা করে কিন্তু কি, এভাবে কিন্তু আপনি আপনার লাইব্রেরির মানটাকে ডেভেলপ করতে পারবেন। কারণ আপনার স্টাফ যত ডেভেলপ হবে, যত
আপনার ডাইনামিক হবে, যত গতিশীল হবে, যত ক্রিয়েটিভ হবে আপনার আপনার কর্মীরা, আপনার লাইব্রেরিটাও কিন্তু বা আপনার গ্রন্থাগারটা তত কি উন্নত হবে। নেক্সট, ডিরেক্টিং, পরিচালনা করা বা পরিচালন যেটাই বলেন, পরিচালনা করাই আমি বলবো। তো পরিচালনটা হচ্ছে আপনার নির্দেশনা। আপনার যে লাইব্রেরি, যখন একজন লাইব্রেরি কর্মকর্তা বা একজন দলনেতা বা আপনি লাইব্রেরিয়ান, আপনাকেও বিভিন্ন নির্দেশনার মাধ্যমে আপনার কর্মীদের দ্বারা, আপনাদের যারা অধীনস্থ তাদেরকে বিভিন্ন কাজ সম্পাদন করিয়ে নেওয়াটাই হচ্ছে ডিরেক্টিং। আপনি এখানে নির্দেশ দিচ্ছে, এখানে একজন প্রধান ব্যক্তি, পাশে ওনার একটা অ্যাসোসিয়েট বা ওনার একজন ফ্রেন্ড বলতে পারেন, যাই হোক ওনার কলিগ বলতে পারেন, এখানে ওনাদের যে অধীনস্থ তাদেরকে কিন্তু উনি আঙ্গুল দিয়ে, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন তারা একটা জিনিস তৈরি করতে, মোট কথা একটা প্রতিষ্ঠানে বা একটা অর্গানাইজেশনে ওনারা বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন, নির্দেশনার মাধ্যমে তাদেরকে কিন্তু কি তাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য বা যে কাজটা তারা করিয়ে নিচ্ছেন, এটা ম্যানেজমেন্টেরই একটা অংশ, এটা তাদের কাঙ্ক্ষিত কাজটা তারা করিয়ে নিচ্ছে। এই যে পরিচালনা, এই পরিচালনা করার জন্য কিন্তু যিনি প্রধান লাইব্রেরিয়ান তাকে কিন্তু সুদক্ষ হতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে, কিভাবে পরিচালনা করতে হবে, কোন কাজটা কিভাবে করতে হবে, কিভাবে করতে পারলে আমি ভালো ফ্রুট পাবো, ফ্রুটফুল হবে, আমার ফলপ্রসূ হবে আমার যে কাজটা, এইভাবে সব দিক দিকে বিবেচনা করেই কিন্তু তাকে সুদক্ষ হতে হবে, একজন লাইব্রেরিয়ান বা এক দলনেতাকে সুদক্ষ হতে হবে। প্লাস তার কিন্তু এই কোয়ালিটিটাও থাকতে হবে যে আমি যাদেরকে কাজ করাবো তারা যেন কোনো কারণে তারা যাতে ইয়ে না হয়ে যায়। অনেক সময় কিন্তু যারা বস থাকে, বড় বড় প্রধান থাকে, তাদেরকে কিন্তু অনেক সময় ভয় পায়। এই ভয়ের কারণে কিন্তু তারা অনেক সময় তাদের কনফিডেন্স লেভেলটা নেমে যায়, যে কারণ তারা নার্ভাস হয়ে যায় কাজ করতে গেলে। সেক্ষেত্রে তাকে তাদের ওই কোয়ালিটি যিনি দলনেতা থাকবেন তার কাজটাও কিন্তু তাদের মধ্যে কনফিডেন্সটাকে গ্রো করা। আপনার কর্মীর মধ্যে ভাই তুই আমাকে ডরাইস না, আমি কোনো বাঘ ভালুক না, আমি তোর সাথে আছি, তুই কাজ কর। যদি ভুল ভ্রান্তি হয় ওটা ফাইন, ওটা পরে আমরা ওটা ইয়ে করতে পারবো, ভুল ভ্রান্তি আমরা শুধরে নিতে পারবো। ডু ইউর জব, মোট কথা আপনি উৎসাহ প্রদান করেন ডিরেকশনের মাধ্যমে, শুধু যে আমি হুকুম দিব, ইটস নট লাইক দ্যাট। আপনি কিন্তু উৎসাহ প্রদান করাও কিন্তু ডিরেকশনের একটা অন্যতম কি বলবো একটা অংশ। কোঅর্ডিনেটিং, এটা হচ্ছে সমন্বয় সাধন। সমন্বয় সাধন অ্যাকচুয়ালি এখানে দেখতে হবে একটা লাইব্রেরির ক্ষেত্রে কিন্তু যারা কাজ করে সবার যার যার কিন্তু কাজ কিন্তু আলাদা। ওই আলাদা সবার কাজকে কিন্তু একত্রিত করে মিলবন্ধন তৈরি করাটাই হচ্ছে সমন্বয় সাধন বা কোঅর্ডিনেটিং। ধরেন আপনি ইনি ধরেন আপনার যিনি মাথা, উনি ধরে ওনাকে প্রধান ধরে নিলাম, ওনার যে আশেপাশে যারা কাজ করেন, উনি হয়তো অ্যাকুইজিশন সেকশনে কাজ করেন, উনি সার্কুলেশনে কাজ করেন, প্রসেসিং কাজ করেন, উনি হয়তো রেফারেন্স সেকশন, বিভিন্ন যে সেকশনে কাজ করেন, ওনাদের যে বিভিন্ন যার যার কাজটা ওনারা পারফেক্টলি করছে কিনা ওইদিকে আপনাকে নজর রাখতে হবে। এবং সবাই যখন পারফেক্টলি কাজগুলো করতে পারবে তখনই কিন্তু একটা গুড মানে ভালো গুড একটা কোঅর্ডিনেশন তৈরি হবে, মোটা একটা সমন্বয়, খুব ভালো একটা সমন্বয় সাধন হবে। যখনই আপনার ভালো একটা গুড কোঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেশনটা হবে তখনই কিন্তু আপনার লাইব্রেরিটা আরো ভালো, অনেক আরো ডেভেলপ হবে এবং আরো গতিশীল হবে, লাইব্রেরির সব কাজগুলো মানে ফলপ্রসূ হবে। তো এই জন্য গুড কোঅর্ডিনেশনটা অত্যন্ত জরুরি। এবং এটাও জানতে হবে আপনাকে কোন ব্যক্তি আপনার যারা অধীনস্থ থাকবে কোন ব্যক্তি কোন কাজে দক্ষ, এটাও কিন্তু আপনাকে ভালো মানে জানতে হবে বা পরিমাপ করতে হবে। যেমন আপনার রহিম আছে, সে হচ্ছে সার্কুলেশনে দক্ষ। আপনার 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 আবার মনে করেন জামাল, সে হয়তো আপনার প্রসেসিং সেকশন, ক্যাটালগিং, ক্লাসিফিকেশন সে দক্ষ। এই যে এই জিনিসগুলো কে কোন কাজে দক্ষ এটা সম্পর্কে আপনার ভালো নলেজ থাকতে হবে। আপনি হয়তো জামাল ক্লাসিফিকেশনে দক্ষ, আপনি জামালকে দিয়ে দিলেন ভাই তুই সার্কুলেশনে কাজ কর। আপনি কামালকে দিয়ে দিলেন ভাই তুই হচ্ছিস তোর অ্যাকুইজিশন বা তোর রেফারেন্স সেকশনে তুই একদম দক্ষ লাইব্রেরি, তুই তোর অনেক রেফারেন্স নলেজ আছে, বাট তোকে আমি দিয়ে দিলাম তুমি কাজে, ধরেন কথা অ্যাকুইজিশনের কাজে। মোট কথা আপনি যদি উল্টাপাল্টা করে দেন তখন অনেক সময় কি কোঅর্ডিনেশনটা কিন্তু ফল করবে, সমন্বয় সাধনটা হবে না। যে যেই কাজে দক্ষ বা যেই কাজের জন্য তাকে প্রশিক্ষণ করে তাকে সুদক্ষ হিসেবে গড়ে তোলা হয়েছে সেটাই কিন্তু আপনাকে মেনটেন করে যার যার কাজটা সঠিকভাবে একটা মেলবন্ধন তৈরি করতে হবে। তাহলেই আপনার লাইব্রেরির যে কাজটা, আপনার যে উদ্দেশ্যটা, গোলটা, এটা ফলপ্রসূ হবে। এরপর হচ্ছে রিপোর্টিং, প্রতিবেদন প্রণয়ন। ধরেন একটা লাইব্রেরির ক্ষেত্রে যদি ধরি, ধরেন আপনার লাইব্রেরিতে নির্ধারণ কথা কথা লাইব্রেরি প্রধান, অথবা শুধু লাইব্রেরি প্রধান কথার কথা, আপনি লাইব্রেরি শুধু একটা লাইব্রেরি যে থাকে, অনেক সময় একটা বড় বড় প্রতিষ্ঠানেরও কিন্তু লাইব্রেরি একটা অংশ থাকে, যেমন একাডেমিক লাইব্রেরি, একটা ইউনিভার্সিটি একাডেমি, যেমন ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি, এটাও কিন্তু একটা প্রশাসনিক একটা অঙ্গ হিসেবে কাজ করে। যেমন কথার কথা আপনার লাইব্রেরিতে কি কি অগ্রগতি হয়েছে, আবার কি কি অবনতি হচ্ছে, এই ধরনের যে বিষয়গুলো অনেক সময় যারা কর্মীরা কাজ করেন যে স্যার আমরা এই বিষয়গুলো করছি, আমরা এই সমস্যা ফেস করছি,
আমাদের লাইব্রেরিতে লাইব্রেরিজের এই বিষয় যেমন ক্লাসিফিকেশনের বই কিছু কম আছে আমাদের তুলনামূলক, আমাদের চাহিদাটা ক্লাসিফিকেশনে বা শ্রেণীকরণের বইয়ের চাহিদাটা বেশি, বাট যেহেতু চাহিদা বেশি আমাদের বইগুলো কম, আমাদের আরো বই কিনতে হবে। আবার মনে করেন যে স্যার আমাদের এখানে দর্শনের স্টুডেন্ট খুব কম, আমাদের দর্শনের বইগুলো অনেক বেশি, আমাদের দর্শনের বই আমার নতুন করে আর দর্শনের বই কেনার দরকার নেই। এই বিষয়গুলো রিপোর্ট করে যে করা, আপনার প্রধান লাইব্রেরিয়ান সাহেবকে আপনি রিপোর্ট করছেন, এই বিষয়গুলো জানাচ্ছেন যে স্যার আমাদের আরো নতুন করে কেনার দরকার, আপনি ক্লাসিফিকেশনের বইগুলো বেশি করে কেনেন। আবার যদি বলতে পারেন আপনার অনেক বই আছে, বই কিন্তু অনেক সময় সংস্করণ হয়, ইভেন আপনারা যারা বিসিএস পরীক্ষা দেন তারপর তা তো জানেনি, অনেক সময় বই কিন্তু বইয়ের তথ্যগুলো বা সাধারণ জ্ঞানের তথ্যগুলো কিন্তু চেঞ্জ হয়, প্রতি বছর বছর কিন্তু চেঞ্জ হয়, আপডেট হয়। সেরকমই লাইব্রেরি অনেক বই থাকে কিন্তু আপডেট হয়, ধরেন যে একই সাবজেক্টের বই যেটা 10 বছর আগে এমন ছিল, 10 বছর পরে ওই সেম বইটাই কিন্তু বা সেম রাইটারই হয়তো লিখেছে, বাট অনেক কিন্তু ইনফরমেশন আপডেট হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। নতুন নতুন যেমন যারা আইসিটি বিষয়ে পড়াশোনা করবেন বা যেমন আইসিটি রিলেটেড যে বিষয়গুলো থাকে অনেক সময় এগুলো কিন্তু অনবরত চেঞ্জ হবে, নতুন নতুন সফটওয়্যার আসে, কিন্তু সফটওয়্যার রিলেটেড চ্যাপ্টার আরো তৈরি হয়, হার্ডওয়্যার রিলেটেড চ্যাপ্টার তৈরি হয়। এই বিষয়গুলো অনেক সময় যেহেতু আপডেট হয়, আপনি যদি পুরনো বই রেখে দেন লাইব্রেরিতে ওগুলো কিন্তু পাঠককে নিরুৎসাহিত করে যে না এখানকার লাইব্রেরি বইগুলো ভালো না, অনেক ব্যাকডেটেড বই, এখন আরো নতুন আপডেটেড চলে আসে। মোট কথা আপনাকে আপডেটেড বইগুলো রাখতে হবে। তখন আপনি আপনাকে সাজেস্ট করতে পারেন রিপোর্টিং এর মাধ্যমে যে স্যার আমাদের এই পুরোনো ব্যাকডেটেড বইগুলো দরকার নেই, এগুলো বরং আমার লাইব্রেরির জায়গা নষ্ট করছে, আমার শেলফে জায়গা নষ্ট করছে, তার চেয়ে এগুলো ফেলে দিয়ে বা এগুলো বাদ দিয়ে বা অন্য জায়গায় ডোনেট করে আমি এর রিপ্লেসমেন্টে আমি ভালো ভালো আর আপডেটেড বইগুলো রাখি, তাহলে হবে কি পাঠকটা এ থেকে উপকৃত হবে। এই যে রিপোর্ট করছেন তার মানে প্রধান লাইব্রেরি যিনি প্রধান থাকবেন, রাইট, আমাকে এইভাবেই কাজ করতে হবে। তার আবার লাইব্রেরিয়ানও কিন্তু উদ্বোধন কর্মকর্তা থাকে, যেমন ইউনিভার্সিটি লেভেলে যারা লাইব্রেরিয়ান থাকে তারা ওনারও ইউনিভার্সিটির কর্তৃপক্ষ ওনাকে জানাবেন স্যার আমাদের লাইব্রেরিতে এই বইগুলো ল্যাকিংস আছে, আমাদের বইয়ের জন্য অর্থ বরাদ্দ করেন। ওনারাও কিন্তু যেমন লাইব্রেরিয়ান ধরেন উনি প্রধান লাইব্রেরিয়ান, উনি হয়তো ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছেও কিন্তু রিপোর্ট করবেন বা করবেন স্যার আমাদের এই বইগুলো ল্যাকিংস আছে, এর জন্য আমাদের অর্থ বরাদ্দ দরকার, অথবা আমার কর্মীদের বেতন বাড়ানো দরকার। মোট কথা রিপোর্টিং শুধু বেতন বাড়ানোর বিষয়টা আমি আনছি না, জাস্ট কথার কথা বললাম। মোট কথা আমার লাইব্রেরির যে চাহিদাগুলো ওই চাহিদাগুলো ফুলফিল করার জন্যই কিন্তু আমি রিপোর্টিং এর বিষয়টা এখানে আনলাম। বেতন একটা ফ্যাক্টর হতে পারে, বাট আমি বেতনটা না আনি, রিপোর্টিংটা আমার লাইব্রেরি চাহিদার মধ্যে আমি সীমাবদ্ধ রাখি। তো যাই হোক রিপোর্টিংটা হলো, তারপর আগাই আমরা বাজেটিং, বাজেট প্রণয়ন। আমি বাজেট প্রণয়নই বলবো, এটা যদিও ওটা বিদ্ঘুট কিছু আয় ব্যয়করণ বা সামথিং এই ধরনের কিছু বিভিন্ন বইতে থাকি আর কি, বাট ওটা আমার পছন্দ না, আমি বাজেট প্রণয়ন বলবো বাজেটিং এর বাংলা হিসেবে। আর বাজেট জানি ফিনান্স আর অর্থ ছাড়া কিন্তু কোনো প্রতিষ্ঠানই চলতে পারে না। তো মানি ইজ দা কি বলবো খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এটা লাইব্রেরি পরিচালনা হোক, যে কোনো নট লাইব্রেরি, বিভিন্ন কোম্পানি হোক, অর্গানাইজেশন পরিচালনার জন্য টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাজেটের এখানে ক্ষেত্রে ইনকাম, সেভিং, এক্সপেন্সেস। আর আমরা জানি লাইব্রেরি বা গ্রন্থাগার হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান, যেহেতু অলাভজনক তাদের কিন্তু ইনকাম নাই, বিভিন্ন কোম্পানি কিন্তু ইনকাম করে থাকে, বড় বড় প্রোডাকশন করে, বিভিন্ন আপনার ম্যাটেরিয়ালস প্রোডাকশন করে, তারা বাজারে সেল করে, তারা ইনকাম করে। বাট লাইব্রেরি কিন্তু ব্যাপারটা তা না, লাইব্রেরি হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান। তার মানে কিন্তু লাইব্রেরির যিনি প্রধান থাকবেন বা লাইব্রেরি থাকবেন তাকে কিন্তু ওইভাবে চিন্তা করতে হবে আমার লাইব্রেরি যে আছে আমার ইনকামের সোর্সটা কোথায়। কারণ ইনকাম সোর্সটা হচ্ছে অনেক সময় লাইব্রেরি যারা কর্তৃপক্ষ থাকে, বড় বড় কর্তৃপক্ষ যাদের দ্বারা শুধু লাইব্রেরি না বড় বড় প্রতিষ্ঠান যারা ধরেন ইউনিভার্সিটি যারা পরিচালনা করেন, তারা কিন্তু একটা অংশ অর্থ বরাদ্দ করেন লাইব্রেরির জন্য, যেখান থেকে লাইব্রেরি নতুন নতুন বই হতে কেনা হয়, নতুন নতুন লাইব্রেরি সামগ্রী কেনা হয়। আবার কখনো কখনো তাদের ওই অংশ থেকেই কিন্তু বেতন দেওয়া হয়, কর্মীদের বিভিন্ন যারা কর্মী লাইব্রেরিতে যারা কাজ করে তাদের বেতনও কিন্তু ওই অংশ থেকেই দেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে বিশেষ ডোনেশনের একটা ব্যাপার থাকে, বাইরে থেকে কেউ বই ডোনেট করতে পারেন, সেক্ষেত্রে আবার কেউ অর্থও দিতে পারেন, ভাই আমি তো এই লাইব্রেরি উন্নয়নের জন্য কিছু অর্থ দিলাম 10 লাখ টাকা, ওটাও কিন্তু লাইব্রেরি এক ধরনের ইনকাম। তো বাজেট প্রণয়নের ক্ষেত্রে অনেক সময় যিনি প্রধান থাকেন বা লাইব্রেরিয়ান থাকেন তাকে চিন্তা করতে হবে যে আমার পসিবল আগামী বছর আমি আমার পসিবল আর্নিং কিভাবে আসতে পারে, আমার আর্নিং কি কেমন হবে, ওই আর্নিং অনুসারে আমার ব্যয়টা কেমন হবে এবং কি পরিমাণ টাকা আমার থাকবে, বা আর যদি যেই টাকাটা থাকবে ওই টাকাগুলো আমি কি কি খাতে আমি খরচ করতে পারি, বা কি কি খাতে আমার খরচ না করে আমি জমিও রাখতে পারি হয়তো ভবিষ্যতে খরচের জন্য। এই ধরনের চিন্তা কিন্তু আপনার বাজেট প্রণয়নের সময় করতে হবে। আপনি যেহেতু লাইব্রেরির ক্ষেত্রে চিন্তা করবেন অলাভজনক প্রতিষ্ঠান, তখন আপনাকে চিন্তা করতে হবে আমার কর্তৃপক্ষ যারা আছেন, যারা লাইব্রেরি পরিচালনা করছে বা অথবা কোনো একাডেমিক লাইব্রেরি কোনো প্রতিষ্ঠানের আন্ডারে হয়তো ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি, তারা হয়তো চিন্তা করবেন যে এই বছর কত পরিমাণ অর্থ সরকারের তরফ থেকে বরাদ্দ হতে পারে,
ওই বরাদ্দ কিন্তু টাকা দিয়ে কিন্তু আমাকে চলতে হবে, আমাকে আমার নিজের অধীনস্থ কর্মী আছে, কর্মীদের বেতন দিতে হবে, প্লাস আমার যদি কোনো নতুন বই কিনতে হয় ওই বইয়ের টাকাটাও ওই টাকা থেকে ম্যানেজ করতে হবে। এই যে চিন্তা, এই চিন্তাটা কিন্তু আপনাকে লাইব্রেরির ক্ষেত্রে, এই বাজেট প্রণয়নের ক্ষেত্রে এই ধরনের কিন্তু চিন্তাগুলো করতে হবে। আবার কি পরিমাণ খরচ আপনার হতে পারে ওই চিন্তাটাও করতে হবে, এই খরচটাও মাথায় রাখতে হবে, আপনার এক্সপেন্সেস, এই বিষয়গুলো সবকিছুই বাজেট প্রণয়নের ক্ষেত্রে এটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ অর্থ ছাড়া কোনো প্রতিষ্ঠানই চলতে পারে না, সেটা লাইব্রেরি তো অবশ্যই অলাভজনক প্রতিষ্ঠান হলেও অর্থ ছাড়া লাইব্রেরিও চলতে পারে না, লাইব্রেরিও কিন্তু অচল হয়ে যাবে অর্থ ছাড়া। সামনে আগাই। মোটামুটি শেষ, পোস্টকর্প কিন্তু শেষ, তারপর পোস্টকর্প কিন্তু শেষ, তারপর কিন্তু এক্সটেনশন আমরা এখানে আলোচনা করব। কারণ পোস্টকর্প যদি শেষ হওয়ার পর আপনি এখানে একটা নাম দেখতে পাচ্ছেন, মিস্টার মহিন্দর সিং, এক্সটেন্ডেড পোস্টকর্প। এই পোস্টকর্পের আরো কিছু উনি একজন ভারতীয় স্কলার, ইন্ডিয়ান। আবার মহেন্দ্র সিং, আপনার পরীক্ষার খাতে আবার মহেন্দ্র সিং ধোনির সাথে মানে গুলায় ফেলেন না, মহেন্দ্র সিং ধোনি না, মহিন্দর সিং। তো মিস্টার মহিন্দর সিং উনি ওই পোস্টকর্পকে আরো এক্সটেন্ড করে, আরো প্রসারিত করেন, আরো কিছু পয়েন্ট উনি ইনক্লুড করেন যেটা পোস্টকর্পের সাথে যায়। যেমন 1937 সালে যেমন আপনার লুথার এবং লিন্ডেল ওনারা দুই ভদ্রলোক যেমন পোস্টকর্পটাকে প্রণয়ন করেছেন, সামনে এনেছেন, যে ওনারা উদ্ভাবন করেছেন, বাট মহেন্দ্র সিং দেখেছেন যে এই পোস্টকর্প কমপ্লিট না, এটার সাথে আরো অ্যাড করা যেতে পারে। উনি আরো 4টি বিষয় অ্যাড করেছেন: ক্রিয়েটিং, মোটিভেটিং, কমিউনিকেটিং এবং কন্ট্রোলিং। আর এখানে দেখতে পাচ্ছি পোস্টকর্প, এটাকে আমি আবার ওটা উনি দেখেন, এটা আমি দিয়েছি। আবার পোস্টকর্পকে যদি আমি এখানে এই অনুসারে যদি আমি বানাতে যাই তাহলে এটা যে সিপিও, এসএমসি, ডিসিও আর হচ্ছে সিআরবি। যাই হোক, এটা মহেন্দ্র সিং বানান, এটা আমার তৈরি করা। বাট মহেন্দ্র সিং হচ্ছে ক্রিয়েটিং, মোটিভেটিং, কমিউনিকেটিং এন্ড কন্ট্রোলিং। ক্রিয়েটিং হচ্ছে সৃষ্টি বা সৃজন, যেটা বিফোর প্ল্যানিং, প্ল্যানিং এর আগে আসবে, যেমন পোস্টকর্পের যে প্ল্যানিং পি, এটার আগে আসবে। আর ক্রিয়েটিং হচ্ছে সৃজন বা সৃষ্টি। এখন প্ল্যানিং করার আগে সৃষ্টিটাকে, মোট কথা ধরেন একজন লাইব্রেরিয়ান বা যিনি দলনেতা বা যিনি একটা সংগঠন বা একটা অর্গানাইজেশন দলনেতা হোক বা লাইব্রেরিয়ান, বা মোট কথা লাইব্রেরিয়ান তো দলনেতা হবে, প্রধান যিনি লাইব্রেরিয়ান, চিফ লাইব্রেরিয়ান, যিনি দলনেতা, তাকে ক্রিয়েটিভ হতে হবে, তার চিন্তা ভাবনা হতে হবে ক্রিয়েটিভ। আর সে চিন্তা করবে যে আমি প্ল্যানিং করবো, প্ল্যানিং করার আগে আমাকে কি কি আরো ক্রিয়েটিভ চিন্তা করা যায়। উনি হয়তো ওনাকে এটা চিন্তা করতে হবে যে আমি আমার লাইব্রেরিটাকে কিভাবে আরো গতিশীল করতে পারি। উনি চিন্তা করতে পারেন গতিশীল এবং ক্রিয়েশন, তার মোট কথা নতুন কিছু উদ্ভাবন করার চেষ্টা করবেন। যেমন আমার লাইব্রেরিটা আছে অনেক বড়, 10 লক্ষ বই, ম্যানুয়াল ওয়েতে যদি আমি বা গতানুগতিক ওয়েতে যদি আমি সেবা প্রদান করি, তাতে অনেক সময়ের অপচয় হচ্ছে। আমি আমার লাইব্রেরিটাকে যদি কম্পিউটারাইজ করে ফেলি, অটোমেটেড করে ফেলি, বা কম্পিউটারে ব্যবহার করে এনে ফেলি, বা আমার লাইব্রেরিতে যদি আমি কোহা সফটওয়্যারটা যদি আমি ইনস্টল করি, কোহার ব্যবহারটা যদি আনতে পারি, তাহলে আমার লাইব্রেরিটা আরো গতিশীল হয়ে যেতে পারে। এই যে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, এই জন্যই কিন্তু সৃষ্টিশীল কাজটাই কিন্তু চলে আসছে অনেক সময় প্ল্যানিং এর আগে। আপনাকে আগে ক্রিয়েটিভ হতে হবে, আপনি যখন সৃষ্টিশীল হবেন তখনই কিন্তু আপনি নতুন কিছু উদ্ভাবন করতে পারবেন। তো প্ল্যানিং এর আগে আপনাকে হতে হবে ক্রিয়েটিভ। এই জন্যই এখানে ক্রিয়েটিং বা সৃজন বিষয়টা চলে এসছে, বা সৃষ্টি বা সৃজন। আপনি যখন ক্রিয়েটিভ হবেন তার মানে আপনি যত ক্রিয়েটিভ হবেন আপনার প্ল্যানটাও তত ভালো হবে। আপনার ক্রিয়েশনের উপরেই কিন্তু প্ল্যানিং ভিত্তি করেই হচ্ছে প্ল্যানিং। আপনি যদি ক্রিয়েটিভ না হন, ব্যক্তিগতভাবে আপনি যদি একটু অকাট মূর্খ হন, আপনার দ্বারা তো ভালো প্ল্যানিং সম্ভব না। আপনাকে ভালো প্ল্যানার হতে হলে আগে নিজে যদি ক্রিয়েটিভ হন, আপনার প্ল্যানও আপনি যত ভালো ক্রিয়েটিভ তত ভালো আপনার প্ল্যানিং। এই জন্যই উনি দেখিয়েছেন যে ক্রিয়েটিং আসবে হচ্ছে বিফোর প্ল্যানিং, প্ল্যানিং এর আগে। মোটিভেটিং হচ্ছে অনেকটা একটু উৎসাহ প্রদান বা অনুপ্রেরণা প্রদান, এটা আসবে হচ্ছে আফটার স্টাফিং, মানে স্টাফিং এর পরে, মানে কর্মী নিয়োগের পরে আসবে হচ্ছে মোটিভেটিং বা উৎসাহ প্রদান। এটা হচ্ছে অনুপ্রাণিত করা, আপনার কর্মীদের উদ্দীপিত করা উৎসাহের মাধ্যমে। অনেক সময় আপনার কর্মী সবার দক্ষতা কিন্তু এক না, কেউ কেউ কিছু কিছু উইক থাকবে। অনেকে আছে বসকে বেশি ভয় পায়, একজন কম ভয় পায়। যারা অনেক সময় বসকে হয়তো বেশি ভয় পায় তারা কিন্তু কিছুটা দুর্বল থাকে অনেক ক্ষেত্রে। আবার দেখা যাচ্ছে কাজকর্মে সে অনেক সময় অ্যাক্টিভ থাকে না, মানে নিজের মধ্যে কনফিডেন্স থাকে না। তখন যিনি প্রধান থাকে, দলনেতা থাকে তো অর্গানাইজেশনের বা লাইব্রেরিতে, ওনার কাজটা হচ্ছে মোটিভেট করা, ওনার স্টাফ যারা কোঅর্ডিনেটর, ওনার অধীনস্থদেরকে মোটিভেট করে, উৎসাহ প্রদান করে। ভাই না, ভাই তো বলি না আমরা অফিসিয়াল, তোমার দ্বারাই হবে, হে রহিম বা কামাল, ভয় পেও না, আমি তোমার সাথে আছি, তুই করো, ডু ইট, আমি তোমার সাথে আছি, কোনো সমস্যা নেই, তুমি তোমার দ্বারা এই কাজটা হবে, এই কাজটা তোমাকে দিয়েই সম্ভব, তুমি পারবা। এই যে এই ধরনের কথা, উৎসাহমূলক কথাবার্তা বলে আপনার যারা সাবঅর্ডিনেট বা অধীনস্থ তাদেরকে উৎসাহিত করা, এই উৎসাহিত কাজটা, এই কোয়ালিটিটা আপনার মধ্যে থাকতে হবে। এই কারণেই
কর্মী নিয়োগের আগে কিন্তু মোটিভেটিং বিষয়, কর্মী নিয়োগের পরে একজন স্টাফিং কর্মী নিয়োগ করার পরে কিন্তু এই মোটিভেটিংটা চলে আসছে। আপনি কর্মীদের নিয়োগ দিবেন এবং নিয়োগ দেওয়ার পরেই কিন্তু তাদের উৎসাহ করবেন কাজের জন্য, বিভিন্ন কাজের ক্ষেত্রে তাদের যোগ্যতা অনুযায়ী বা দক্ষতা অনুযায়ী তাদের উৎসাহ দিবেন। এই কারণে উনি মোটিভেটিংটা এখানে ইনক্লুড করেছেন। এরপর আসছে কমিউনিকেটিং, যোগাযোগ স্থাপন, এটা হচ্ছে বিফোর ডিরেক্টিং। আপনার পরিচালনার আগে কিছু কমিউনিটি, আপনি যে আপনার কর্মীদের পরিচালনা করবেন, পরিচালনার আগে কিন্তু তাদের সাথে কথাবার্তা বলা দরকার, তাদের সাথে কথাবার্তা বলা এবং তাদের সাথে ফ্রি হয়ে যাওয়া। কারণ অনেক সময় বড় বড় বসের সাথে কিন্তু ফ্রি হয় না, একটু ভয় হয়ে থাকে। তাদের সাথে কথা বলেন, তাদের সাথে সম্পর্কটা ইজি করেন, একটা র্যাপোর্ট বিল্ডিং বা একটা আত্মিক সম্পর্ক গড়ে তোলেন। যখন আপনি আপনার অধীনস্থদের সাথে যখন একটু ফ্রি হবেন বা একটু তাদের সাথে যখন কথাবার্তা বলে তাদেরকেও যখন কিছুটা ফ্রি করবেন, তাদেরকে একটু আশ্বস্ত করবেন, ভাই আমি কোনো বাঘ ভাল্লুক না, আমি তোমাদের মতোই মানুষ। তো তাদেরকে ফ্রি করে তাদেরকে কথাবার্তা বলে তারা যখন ফ্রি থাকবে, তারাও কিন্তু কাজ করতেও স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা কিন্তু ভয়ে ভয়ে যদি কাজ করে, তারা কিন্তু কাজে স্বাচ্ছন্দ্য থাকে না, তখন নার্ভাস থাকে, নার্ভাসনেস কিন্তু অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়। এই জন্য তাদেরকে পরিচালনা করার আগে তাদেরকে সহজ করে নেওয়া, কমিউনিকেশনের মাধ্যমে সম্পর্কটাকে সহজ করে নেওয়া। আবার দেখা যায় কমিউনিকেশনে আপনি আমার একটা দলনেতা হিসেবে কাজ করছেন, আপনি হয়তো লাইব্রেরিয়ান, আপনি হয়তো কারোর সাথে যদি কমিউনিকেশন না করেন, ধরেন আপনার সার্কুলেশন সেকশনে কারা কারা কাজ করছে আপনি জানেনই না, সবাইকে চিনেন না, প্রসেসিং সেকশনে কারা কাজ করছে সবাইকে চিনেনও না, জানেন না, এরকম যদি হয়, আপনি চিনেন না জানেন না, এই যে তখন কিন্তু সমন্বয় সাধনটা কিন্তু ভালো হয় না। এই কারণে কমিউনিকেশনটা খুবই জরুরি। আপনি সবাইকে যদি চেনেন, সবার কর্মদক্ষতা সম্পর্কে যদি আপনি ভালোভাবে জানেন, আপনি কিন্তু ডিরেকশনও কিন্তু ভালো দিতে পারবেন। এ কারণেই ডিরেক্টিং বা পরিচালনার আগেই আসছে কমিউনিকেটিং। তারপরে আসছে কন্ট্রোলিং আফটার কোঅর্ডিনেটিং, মানে সমন্বয় সাধনের পরে কিন্তু আসছে কন্ট্রোলিং। যেমন সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, জানি কোঅর্ডিনেটিং, জানি এই কাজটা সবাই মিলে একটা কাজ করলেন, কোঅর্ডিনেটিং করলেন, আপনি সবাই মিলে একটা কাজটাকে মানে ফলদায়ক বা কার্যকর করলেন। কার্যকর করার পরে আপনি একটা লাভজনক একটা ফলপ্রসূ কিছু পেলেন, বাট কথার কথা হচ্ছে এই ফলপ্রসূটা কিন্তু অনেক সময় কোয়ালিটি কিন্তু ডাউনও করে যেতে পারে। এই কোয়ালিটিটা আজকে আপনি ভালো করছেন, আজকে ধরেন কথার কথা আপনি ক্রিকেট খেলায় ধরেন, সাকিব আল হাসান কিন্তু প্রতি ম্যাচে কিন্তু সেঞ্চুরি করে না, বা তামিম ইকবাল প্রতি ম্যাচে কিন্তু সেঞ্চুরি করে না, বা সচিন টেন্ডুলকারও প্রতি ম্যাচে কিন্তু সেঞ্চুরি করে না। তারা কিন্তু হয়তো আজকে করলো, আজকে পরপর 2 ম্যাচে সেঞ্চুরি করলো, পরের ম্যাচে হয়তো 10 রান আউট হয়ে গেল। বাট সেক্ষেত্রে কোঅর্ডিনেশনের ক্ষেত্রে আপনাকে দেখতে, আপনি যে সফলতাটা পেলেন, আপনার সবাই মিলে সবাই লাইব্রেরি স্টাফ কর্মীদের নেওয়া, তো একটা আপনাদের যে উদ্দেশ্য এটা বাস্তবায়িত হলো, আপনাদের উদ্দেশ্যটা সফল হলো, বাট এটাকে ধরে রাখার যে বিষয়টা, এটার জন্য কন্ট্রোলিংটা খুব জরুরি। কোঅর্ডিনেটিং এর পরেই কিন্তু কন্ট্রোল, এই কারণেই উনি মহেন্দ্র সিং কন্ট্রোলিং টেনেছেন। আপনার সাফল্যটাকে ধরে রাখতে হবে, ধরে রাখার জন্য আপনাকে ওই একইভাবে সেম কোয়ালিটিটাকে বজায় রাখতে হবে। এই কোয়ালিটি বজায় রাখাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই উনি কন্ট্রোলিং টেনেছেন, যাতে আপনার সমন্বয় সাধন হওয়ার পরেও, আপনার উদ্দেশ্যে সফল হওয়ার পরে সফলতাকে ধরে রাখার জন্যই কন্ট্রোলিং বা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। এই কারণেই এই কন্ট্রোলিং টেনেছেন আফটার কোঅর্ডিনেটিং এর পরে। তার মানে দেখা যাচ্ছে পোস্ট করবের পরে যারা একটু বেশি নাম্বার পেতে চান, এই 4টা পয়েন্ট আরো ইনক্লুড করে দিবেন, আপনাদের নাম্বার আরো পরীক্ষার খাতে ইনশাআল্লাহ বেড়ে যাবে। মাঝখানে যে অংশ আছে সিপিও, এসএমসি, ডিসিও, সিআরবি, এটা আমি দিয়েছি, এটা দেওয়া দরকার নেই, এটা আমি আমার মধ্যে দিয়েছি। কারণ পোস্ট করবটাকে উনি যখন আরো এক্সটেন্ড করেছেন, আরো সম্প্রসারণ করেছেন, তখন এটা এরকম দাঁড়ায়। তো আপনারা জাস্ট খালি পোস্ট করব দেওয়ার পরে এটা জাস্ট এক্সট্রা হিসাবে আরো আপনারা এটাকে বর্ণনা করবেন, তাহলে হয়তো আপনাদের পরীক্ষার খাতে আরো নাম্বার পেতে আরো সহজ হবে। তো আজ এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।